তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 8 জুলাই 2025। আমাদের বিজিএস পরীক্ষার জন্য আমরা যে ব্যাচ শুরু করেছি বা যে ক্লাস শুরু করেছি সেটার আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, এবং কনস্টিটিউশনাল ল এর তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 2 ক, রাষ্ট্রধর্ম। দেখেন, অনুচ্ছেদ 2 ক বলেছে রাষ্ট্রধর্ম, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম গোল দিবেন ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। তাহলে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম কোনটা? ইসলাম। তবে সেই সাথে সাথে বলে দিছে যে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা বা সম অধিকার নিশ্চিত করবে। মানে আপনারে একটা সান্ত্বনা দিছে। নর্মালি জাস্ট বলছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, বাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিনটা সহ অন্যান্য ধর্ম পালনেও রাষ্ট্র সমমর্যাদা বা সম অধিকার নিশ্চিত করবে। এখন রাষ্ট্রধর্ম এই বিষয়টা আমরা যদি এখানে, যে রাষ্ট্রধর্ম আমাদের সংবিধানে কখন যুক্ত হলো, রাষ্ট্রের আবার ধর্ম হয় কিভাবে, দেখেন তো। রাষ্ট্রধর্ম সম্পর্কিত সাংবিধানিক পরিবর্তন, সো আমরা প্রথমত যদি এই অনুচ্ছেদটা দেখি, অনুচ্ছেদের কথা যদি যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশ সংবিধানের 2 ক অনুচ্ছেদে কয়টা ধর্মের কথা সরাসরি উল্লেখ আছে? ইসলাম, হিন্দু বৌদ্ধ আর কি খ্রিস্টান। অন্যান্য গুলো বলে নাই, অন্যান্য গুলো অন্যান্য যে ধর্ম আছে সেইগুলা, বাট সুনির্দিষ্টভাবে উল্লেখ করছে কয়টা? ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তো এই 2 ক অনুচ্ছেদটা কিভাবে আসলো এটার ইতিহাস আমাদের জানা দরকার। দেখেন, রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কিত সাংবিধানিক পরিবর্তন 1972 সালের যে আমাদের যে মূল সংবিধান ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে ছিল না। অর্থাৎ 72 সালের সংবিধানে অনুচ্ছেদ 2 ক ছিলই না। মানে তখন ওই মুহূর্তে রাষ্ট্রধর্ম নামে কোনো বিষয় ছিল না। 1988 সালে দেখেন, মানে জিয়াউর রহমান সাহেব যে সংশোধনীটা এনেছিলেন, বা খন্দকার মোশতাক সাহেব যে সংশোধনী এনেছিলেন, তো উনরাও রাষ্ট্রধর্ম আনে নাই। কিন্তু অষ্টম সংশোধনীতে দেখেন, 1988 সালে অষ্টম সংশোধনীতে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্র শান্তিতে পালন করা যাবে। অষ্টম সংশোধনীর মাধ্যমে, আন্ডারলাইন করবেন, এটা গোল্ডেন, সর্বপ্রথম রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে যুক্ত করা হয়। তাহলে এখানে এখানে এই যে এখানে কোন সংশোধনীর মাধ্যমে? অষ্টম। এখানে একটা জিনিস এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রধর্ম এই বিষয়টা কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? অষ্টম সংশোধন। এবং এই অষ্টম সংশোধনীটা আনে হলে এরশাদ সাহেব। অষ্টম সংশোধনীর দেখেন, এর আগে আমরা পড়ছি যে অষ্টম সংশোধনী বাতিল করছে কোন মামলার মাধ্যমে? আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। ওই মামলায় কিন্তু ওই যে যে হাইকোর্টের যে স্থায়ী বেঞ্চ 6টা জায়গায় ভাগ করছিল, ওইটুক বাতিল করছে, ওইটুক বাতিল করছে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম এইটুক কিন্তু বাতিল করে নাই। ঠিক আছে, দেখেন। সো এখন রাষ্ট্রধর্ম আসলে কারে বলে? রাষ্ট্রধর্ম ডাজেন্ট মিন যে আমাদের দেশে কিন্তু শরিয়া আইন, বিষয়টা কিন্তু তা না। ও, রাষ্ট্রের যদি আমরা একটা ব্যক্তি হিসেবে কল্পনা করি, এই রাষ্ট্রের ধর্ম হচ্ছে কি? ইসলাম। কিন্তু অন্যান্য ধর্মের ক্ষেত্রেও আহ যতটুকু সুবিধা বা অধিকার দেওয়া দরকার সেটা করবে। বাট 1972 সালে বা 71 সালে আমরা যখন স্বাধীন হলাম, তখন কিন্তু আমাদের কোনো রাষ্ট্রধর্ম ছিল না, আমরা ছিলাম ধর্মনিরপেক্ষ দেশ। এখনো ধর্মনিরপেক্ষতা আছে, বাট মাঝখানে একটা সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে, সেটা হলো রাষ্ট্রধর্ম ইসলাম। এখন রাষ্ট্রধর্ম ইসলাম মানে এই না যে বাংলাদেশে শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। আমার কাছে এটা অনেকটা মানে লোক দেখানো জিনিস বলে মনে হয়, যে একটা রাষ্ট্রধর্ম করে দিলাম যে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু তার মানে এই না যে আমাদের দেশের সকল কর্মকাণ্ড ইসলামিক আইন অনুসারে পরিচালিত হয়। বিষয়টা কিন্তু তা না। দেখেন, অন্যান্য ধর্মের জন্য অন্যান্য আইনও তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই যে আমি মানে আমি যেরকম শরিয়া আইন, সৌদি আরবের কথা যদি চিন্তা করেন, যে ওই জায়গায় চুরি করলে হাত কেটে দেয়, ধর্ষণ করলে দেখা গেল যে ওই পাথর নিক্ষেপ করে মেরে ফেলে। তো ওইগুলো হলো শরিয়া আইন। এখন আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, ঠিক আছে, বাট তার মানে এই না যে আমরা শরিয়া আইন মেনটেইন করি বা শরিয়া আইন অনুসারে দেশ পরিচালিত হয়। সো আমার কাছে মনে হয়
যে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়াতেও কোনো সুবিধা নাই আর না থাকলেও কোনো অসুবিধা নাই, এটা জাস্ট লোকরে দেখানো যে আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের স্থান পাইছে। দেখেন 2011 সাল থেকে বর্তমানে প্রযোজ্য দেখেন পঞ্চদশ সংশোধনী প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, ইনিয়া এসে আবার ওই রাষ্ট্রধর্মরে বাতিল করে নাই যে খালি খালি লোকজনের জনরোষের সম্মুখে কেডা পড়বে। তো রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের সমমর্যাদা সম অধিকার নিশ্চিত করবে। তো অষ্টম সংশোধনীতে অনেক কিছু বাতিল করলো কিন্তু রাষ্ট্রধর্মের বাতিল করে নাই, মানে ওই আনোয়ার হোসেন চৌধুরী মামলায়। এরপরে 2011 সালে 15তম সংশোধনীতে অনেক কিছু বাতিল করলো অনেক জায়গার, বাট তখনও রাষ্ট্রধর্ম বাতিল করতে পারে নাই। দেখেন, তো এরপরে যদি দেখেন 2011 সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র 72-এর সংবিধানে ফিরে যাওয়ার উদ্দেশ্যে 72-এর সংবিধানের অনেক বিধান ফিরিয়ে এনেছে। যেমন 12 অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার বিধানটি প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু 72-এর মূল সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলেও সরকার 2011 সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দুই কোন অনুচ্ছেদটি বাতিল করেনি। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রধর্ম এই বিষয়টা সংযুক্ত করা হয় কত সালে, বলেন? অষ্টম সংশোধনীতে। জি। তো এরপরে দেখেন রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে মামলা 1988 সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে যখন রাষ্ট্রধর্ম ইসলাম বিধান করে দুই কোন অনুচ্ছেদ যুক্ত করা হয়, তখন উক্ত বছরে সংবিধানের দুই কোন অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে, আন্ডারলাইন করবেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে কয়েকজন নাগরিক হাইকোর্টে রিট করে। কিসের পক্ষে? স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি। পরীক্ষায় কখনো আসতেও পারে যে কার পক্ষে রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে রিট করা হয়, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ। 1988 সালের রিট আবেদনের সঙ্গে 23 বছর পর 2011 সালে করা এক সম্পূরক আবেদনের উপর শুনানি শেষে 8 জুন, 1988 সালে রিট করছে, এরপরে 23 বছর পর 2011 সালে আবার আর একটা আবেদন করছে, শুনানি শেষে 8 জুন বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে। রুলে, আন্ডারলাইন করবেন, ইসলামকে রাষ্ট্রধর্ম করা সংবলিত সংবিধানের ওই সংশোধনী কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুলে 2011 সালে, সরি, মানে রুল ইস্যু করে সরকারের কাছে জানতে চাইছে যে আপনারা যে রাষ্ট্রধর্ম ইসলাম করছেন কেন এটা অসাংবিধানিক বা বেআইনি হবে না। পরে একই বছরের 25শে জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়, ইসলামকে রাষ্ট্রধর্ম রেখেই সংবিধানের অনুচ্ছেদে কিছুটা সংশোধনী আনা হয়। ওই সংশোধনী চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্ট সম্পূরক আবেদন করা হলে হাইকোর্ট উক্ত বছরের 1 ডিসেম্বর পৃথক রুল জারি করে উভয় রুলের উপর শুনানির জন্য রিট আবেদনকারী পক্ষ হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য আবেদন করে 2015 সালে প্রধান বিচারপতি রিটটি শুনানির জন্য 3 সদস্য বিশিষ্ট একটি নতুন বেঞ্চ গঠন করে দেয়। গত 29/2/2016 তারিখে এই বেঞ্চের রুলের উপর শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করে। এরপরে দেখেন 28/3/2016 তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ রিটটি খারিজ করে দেয় এবং রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে আদেশ দেয়। ওই রিটটা খারিজ করে দিছে এত তারিখে, সো এত ডেট মেট মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন রিট খারিজ করে দিয়েছে 2016 সাল। এরপরে ওরা আবার আপিল করছে, বর্তমানে রিট আবেদনটি আপিল বিভাগে বিচারাধীন, এখনো বিচারাধীন আছে। বুঝতে পারছেন? তো এখানে আমার এত তারিখ তারিখ কিছু মনে রাখার দরকার নাই, যে জিনিসটা খুব সংক্ষেপে মনে রাখা দরকার যে রাষ্ট্রধর্ম ইসলাম এটা যুক্ত করা হয় কত সালে, অষ্টম সংশোধনীতে, এবং বর্তমানে এটা বহাল আছে, এটা বাতিল করা হয়নি। এটুকু মনে রাখলেই হবে, এবং এটা আছে 2 ক। 2 ক, এত আলোচনা মনে রাখার দরকার নেই, জাস্ট একবার রিডিং পড়েন। ঠিক আছে? তাহলে আমরা এক অনুচ্ছেদে পেলাম প্রজাতন্ত্র, 2 অনুচ্ছেদে পেলাম প্রজাতন্ত্রের সীমানা, 2-এর কতে পেলাম রাষ্ট্রধর্ম। এবার দেখেন রাষ্ট্রভাষা কততে? 3 অনুচ্ছেদ, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। আমাদের রাষ্ট্রভাষা তাহলে কোনটা? বাংলা। আমরা অনুচ্ছেদ 4-এ চলে আসি, দেখেন জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। অনুচ্ছেদ 4-এর যে হেডলাইন সেটা হলো জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত, আন্ডারলাইন করবেন, আমার সোনার বাংলার, গোল দিবেন প্রথম 10 চরণ। বিসিএস পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল
যে কয়, আমার সোনার বাংলার কয় কয় চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য হবে? প্রথম 10 চরণ। প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। এটা কিন্তু লাল বলে নাই, বলছে কি সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। এখন আবার কেউ বলেন না যে স্যার এটা কিসের রক্ত। ঠিক আছে। কিছু দুষ্ট লোক আছে আপনাদের এখানে হয়তো বা নাই, আমাদের আরিফ সাহেবরে মিস করতেছি, বলবেন না যে কিসের রক্ত। দেখেন, লাল রক্ত যেটা আমরা রক্তবর্ণ সেটা। দেখেন, প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে, গোল দিবেন উভয় পার্শ্বে আহ ধান্য শীর্ষ বেষ্টিত, মানে ধানের শীষ আর কি। আহ উভয় পার্শ্বে ধানের শীষ থাকবে, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা। তার মাঝে থাকবে শাপলা, দুই পাশে ধানের শীষ। তার শীর্ষদেশ পাট গাছের, গোল দিবেন 3টি পরস্পর সংযুক্ত পত্র। পাট গাছের কয়টা? 3টি। তাহলে মাঝখানে শাপলা, দুই পাশে ধানের শীষ, আর শাপলার শীর্ষদেশে কয়টা? 3টা পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র। এবং আন্ডারলাইন করেন উভয় পাশে 2টি করে তারকা। তাহলে মোট তারকা কয়টা? 4টা। এটা খেয়াল মনে রাখতে হবে ভাই। ধানের শীষ দুই পাশে শাপলা, শীর্ষদেশে কয়টা? পাটের 3টি। 3টি। আর তারকা দুই পাশে দুই দুই করে 4টা। এদের প্রশ্ন আসছিল যে তারকা কয়টা। তারপরে পাটের সংযুক্ত পত্র কয়টা। ঠিক আছে, দেখেন। তো আমরা জেনে রাখা, এবং এইভাবে যদি বলে যে জাতীয় সঙ্গীত পতাকার প্রতীক কত অনুচ্ছেদে আছে? কত অনুচ্ছেদে? চতুর্থ অনুচ্ছেদে। তো আমরা একটু জেনে রাখাই ভালো। এখানে যদি একটু আসি, জাতীয় পতাকা, এটা রবীন্দ্রনাথ, প্রথমে আসে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলার প্রথম কয় চরণ? 10 চরণ। জাতীয় পতাকা, এটা ডিজাইনার বা মূল নকশাকার পটুয়া কামরুল হাসান। পটুয়া কেন বলা হয় তানভীর? এটাই তো বুঝতেছেন, ওনার নাম তো শিল্পী কামরুল হাসান, এইভাবে লিখবেন। পটুয়া কেন বলবো? আচ্ছা। কামরুল হাসান তো ডিজিটাল। জি। ছোটবেলায় সাধারণ জ্ঞান বই যখন পড়ছি তখন পড়ছি। ছিল না তো? হ্যাঁ। ওই যে সে, মানে বাংলাদেশের প্রথম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে জাতীয় পতাকা উত্তোলন হয় 1971 সালের একই একই এই কামরুল হাসানই ওনার। দেখেন, পটুয়া শব্দের অর্থ হলো চিত্রকর, যিনি চিত্র আঁকে আর কি। তো এই হিসেবে পটুয়া কামরুল হাসান ডিজাইনার বা মূল নকশাকার। তো পটুয়ার ইংরেজি বলা যায় ডিজাইনার। সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। আমরা চলে এসেছি জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক বলছে, এটারও রূপকার কে? কামরুল হাসান, ওই সেম কামরুল হাসান। প্রজাতন্ত্রের প্রতীক হচ্ছে উভয় পাশে ধান্য শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা। তার শীর্ষদেশে পাট গাছের 3টি পরস্পর পত্র, আর তার উভয় পাশে 2টি করে কি তারকা। তো তাহলে আমরা মোটামুটি আমাদের জাতীয় প্রেক্ষাপট যদি চিন্তা করেন, ধানের শীষ হলো প্রতীক হলো বিএনপির, শাপলা বানাইছে কে? এনসিপি। আর আপনি ধানের শীষ নেন আর শাপলাই নেন, এগুলো তুলে নিয়ে আসতে হবে কিসে? নৌকায়। নৌকায় তাই না? তারপর আবার ধান টান মাপবেন কিসে? দাড়ি পাল্লায়। দাড়ি পাল্লা হলো কার? জামাতের। আর আমাদের জাতীয় পার্টির প্রতীক কি? লাঙ্গল। যাই হোক, দেখেন, যাই হোক, আমরা মোটামুটি মানুষের যেগুলো আগের কালে লাগে সেইগুলো নিয়েই মোটামুটি দেখেন। তো আহ, আমরা মোটামুটি 2টা অনুচ্ছেদ তিনটা। ওই একটা পড়লাম হলো রাষ্ট্রধর্ম 2 ক, রাষ্ট্রের ভাষা বাংলা 3, আর জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক, এটা হলো কত? এটা হলো 4। তো আমরা বিগত বছরের প্রশ্ন এটা যদি পড়ি, দেখেন, কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? 36 বিজিএসে এসেছিল।
প্রথম 4 চরণ বাজানোর কথা বলছে, মানে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ হলো আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বাট রাষ্ট্রীয় অনুষ্ঠানে কয় চরণ বাজানো হয়? 4 চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ? এই যে দেখেন কত অংশ, প্রথম 10 চরণ। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? জাতীয় পতাকা গৃহীত হয় কবে? এটা আমরা ভিতরে পড়ি নাই, তো এটা একটু জেনে রাখেন। 17ই জানুয়ারি 1972। আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা পরিবর্তন করা হয়েছে? কত সংশোধনী? 3য় সংশোধনী। তো এখানে মোটামুটি যে প্রশ্নগুলো আছে, 3 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ। দেখেন, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম বিধানটি যুক্ত করা হয়? এটা কত? অষ্টম। অষ্টম। তো এইগুলা যদি আপনি পড়েন, এগুলা কিন্তু আসলে মুখস্থ করার দরকার নাই, এমনিই কিন্তু মনে থাকার কথা, নাকি? তারপরে দেখেন, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদে? 3য় অনুচ্ছেদে। 3য় অনুচ্ছেদ না? 3য় অনুচ্ছেদ, জি। তারপরে দেখেন যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম কি। যদি আপনাকে বলে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম, এই বিধানটা কত সাল পর্যন্ত ছিল না? 1988 সালের আগ পর্যন্ত। 88, মানে অষ্টম সংশোধনের আগে এটা ছিল না। এই বিধানটা, রাষ্ট্রধর্ম বিধানটাই যুক্ত করা হয় অষ্টম সংশোধনীতে। এবং এরশাদ সাহেব খুব, মানে একটা দারুণ চাল দিছে, এমন আকাম করে গেছে যে পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগ কেউ এই জিনিস হাত দিতে পারে না, এবং সামনেও হাত দিতে পারবে কিনা পারবে না। দেখেন, সংবিধান বাতিল যেই যেই করবে তার বিরুদ্ধে একদল লোক চলে যাবে। কিন্তু আমি যখন আমার মাথায় ধরে না এটা, যে ভাই আমি মুসলিম ঠিক আছে, কিন্তু আমার রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে বা কি, না থাকলে কি, যদি এমন হতো যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে আমার দেশে শরিয়া আইন পরিচালিত হচ্ছে, তাইলে একটা বিধান এটা ছিল। কিন্তু এ জায়গায় রাষ্ট্রধর্ম জাস্ট আমার কাছে মনে হয়েছে ওই, মানে আপনার ওই সাজানো একটা জিনিস, তাছাড়া আর কিছু না, যা জীবনে কাজে লাগবে না, জাস্ট লোক দেখানো আর কি। দেখেন, এরপরে আমরা চলে আসি, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা কি? বাংলা। আসেন আমরা অনুচ্ছেদ 4 ক আছি, 4 ক পড়ি। এটা কিন্তু এখন পর্যন্ত বাতিল করতে পারে নাই, ঠিক আছে? অনুচ্ছেদ 4 ক, জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বানানটাই ভুল লেখে, মুজিবুর, ঠিক আছে? জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আন্ডারলাইন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এটা এত ভালো করে না পড়লেও হবে, কারণ আপাতত এই জায়গা থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়, সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা আছে সব। সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান, শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। সো এখানে এই জাতির পিতার প্রতিকৃতি, আম, তাহলে মানে কোথায় কোথায়, এখন আর এটা ইম্পর্টেন্ট না, আগে গুরুত্বপূর্ণ ছিল, পরীক্ষায় প্রশ্ন আসতে পারতো যে জাতির পিতার প্রতিকৃতি কত অনুচ্ছেদে আছে, বা জাতির পিতার প্রতিকৃতি কোন কোন জায়গায় মানে রাখা বাধ্যতামূলক। তো আমরা শর্ট নোটে চলে আসি। দেখেন, আম, সংবিধান চতুর্দশ সংশোধনী আইন 2004 দ্বারা সংবিধানের 4 ক অনুচ্ছেদ সন্নিবেশিত করা হয়। মানে এই 4 ক অনুচ্ছেদটা আনে 2004 সালে। তখন ছিল 4 দলীয় ঐক্যজোট। তখন কিন্তু, না বিএনপির সময় আনছে, বাট তখন কিন্তু জাতির পিতার প্রতিকৃতি ছিল না। তখন ছিল কি দেখেন, উক্ত 4 ক অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের কার্যালয়, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, মিশন সমূহ সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। অর্থাৎ বিএনপির আমলে এটা যুক্ত করা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি তখন কিন্তু জাতির পিতার প্রতিকৃতি ছিল না, তখন ছিল রাষ্ট্রপতির প্রতিকৃতি। আওয়ামী লীগ সরকার এসে এটা করে দিয়েছে কি, জাতির পিতার প্রতিকৃতি। দেখেন, একই সাথে আহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারের কার্যালয়, সরকারি আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মিশন সমূহ সংরক্ষণ ও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। কিন্তু পরবর্তীতে দেখেন, পরবর্তীতে সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 দ্বারা সংবিধানের 4 ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত করে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়। ফলে আন্ডারলাইন করেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বাধ্যতামূলক প্রদর্শন বাতিল হয়। বুঝছেন? মানে এর আগে এই চার কথা ছিল, কার কার ছবি প্রতিকৃতি থাকা লাগবে? রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। কিন্তু 2011-তে করা হয় কে? জাতির পিতা। এই নেক্সট আমাদের যে সংশোধনী আসতেছে সে জায়গা আবার জাতির পিতা বাদ হয়ে আবার এটা আসার সম্ভাবনা আছে। তো সংবিধান আসলে সংশোধন আমরা এখনো ওই পর্যায়ে যাই নাই। তো যখন আমরা যাব যে সংবিধান সংশোধন কেমনে করে, তখন বুঝতে পারবেন যে বর্তমানে যারা আছে এরা সংবিধান কেন সংশোধন করতে পারতেছে না। তখন ওই মুহূর্তে গেলে আমরা টেকনিক্যালি ভালো বুঝবো সংবিধান সংশোধন করার জন্য যা যা থাকা দরকার এই মুহূর্তে সেই সেই জিনিস নাই। এই কারণে তারা হাত দিতে পারতেছে না। আর সামনে হয়তোবা একটা সংশোধনী এনে এই যে যে যত আকাম কুকাম করছে, আকাম কুকাম বলতে বোঝানো হচ্ছে যে খারাপ শোনা যাইতে পারে, খারাপ আকাম কুকাম মানে হচ্ছে যে বঙ্গবন্ধুর যে বাড়িটাই ভাঙছেন, আপনি শেখ হাসিনার নিয়ে যা খুশি তাই করেন, কিন্তু এখনো উনি চার কতে জাতির পিতা আছে, তার যে বাড়িটারি ভাঙছেন একটু পরেই জানবো যে তাহলে এটা একটা আকাম কুকামেরই সামিল। ভালো মনে করেন খারাপ মনে করেন, যাই, যে কোনো মানুষের বাড়ি ভাঙ্গাই খারাপ কাজ। তাতে যদি খালেদা জিয়ার বাড়িও ভাঙে, হাসনাত আব্দুল্লাহর বাড়ি ভাঙলেও খারাপ কাজ। এটা অবশ্যই ইলিগাল। সো এটা হয়তোবা সামনে গিয়ে বৈধতা দিবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যা ঘটছে এই সম্পর্কে কোনো কিছু করা যাবে না। সরকারের কাজের বিরোধিতা দেখেন। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, যখন বিএনপিতে এই যে চতুর্থ সন্নিবেশিত করে, হ্যাঁ ওইখানে তো রাষ্ট্রপতির ছবি রাখা হচ্ছে বাধ্যতামূলক করে। হ্যাঁ, ওটা ওই সময় কি রানিং রাষ্ট্রপতি না বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি? রানিং রাষ্ট্রপতি। দেখেন, প্রধান মানে প্রথম রাষ্ট্রপতি। প্রধান প্রথম রাষ্ট্রপতি হলে তো বঙ্গবন্ধু হয়ে যায়। দেখেন বিগত বছরের ওখানে যারা বর্তমান রাষ্ট্রপতি বর্তমান প্রধানমন্ত্রী তারা। বিগত বছর প্রশ্ন দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? 4 ক। ইংরেজিতে বললে কত বলেন? 4A। কোন এ? ক্যাপিটাল জি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? কত? 4A। সো আমরা চলে আসি অনুচ্ছেদ 5, রাজধানী। প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে কি? ঢাকা। রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে। তাহলে আমরা একটু মিলাই দেখেন, একে পাইছি প্রজাতন্ত্র, দুয়ে পাইছি সীমানা, দুই ক হলো রাষ্ট্রধর্ম, তিনে হলো রাষ্ট্রভাষা, চারে হলো ওই যে জাতীয় সঙ্গীত প্রতীক এগুলা আর কি, চার কথা হলো জাতির পিতার প্রতিকৃতি, আর পাঁচে কি? রাজধানী। রাজধানী জি। ছয়ে চলে আসি, নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে। আমাদের দেশে যে নাগরিকত্ব কি দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রিত হবে? যেটা গুরুত্বপূর্ণ দেখেন 2 নাম্বার অনুচ্ছেদটা, মানে উপ অনুচ্ছেদ 2, বাংলাদেশের জনগণ গোল দিবেন জাতি হিসেবে বাঙালি। আমরা জাতি হিসেবে কি? বাঙালি। আর নাগরিকগণ বাংলাদেশী বলে বিবেচিত হবে। ন্যাশনালিটি মানে জাতীয়তাই বুঝাইছে। প্রথম নাগরিক দেশের জাতীয়তা যেটা আমরা লিখি, আমরা বাংলাদেশী। হ্যাঁ, ন্যাশনালিটি তো জাতীয়তাই, এটা তো নাগরিকগণ। দেখেন, জাতি হিসেবে কি? বাঙালি। বাঙালি। আর নাগরিকগণ মানে সিটিজেন যারা, এটা কি? বাংলাদেশী। তো এখানে এই জিনিসটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে আসতে পারে আমরা জাতি হিসেবে কি ডট ডট, নাগরিকগণ ডট ডট কি, জাতি হিসেবে বাঙালি আর নাগরিকগণ কি? বাংলাদেশী। এখন আমরা একটু চলে আসি। দেখেন, নাগরিকত্ব হলো কোনো ব্যক্তির মর্যাদা যা কোনো রাষ্ট্রের স্থায়ী অধিবাসী হওয়ার জন্য আইন বা প্রথা দ্বারা স্বীকৃতি দেওয়া হয়। সংবিধানের 6-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে বিবেচিত হবে।
বাংলাদেশের নাগরিকত্ব আন্ডারলাইন করেন দুইটি আইন দ্বারা নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয়। এটা সংবিধানে বলে নাই, বাট ব্যাখ্যায় বলছে যে বাংলাদেশের যে নাগরিকত্ব আইন, আমরা তো ভাই বাইচে গেছি, আমরা তো জন্মসূত্রে বাংলাদেশি, তো আমাকে ওই দৌড়ঝাঁপ করা লাগতেছে না, জন্মগ্রহণ করছি বাংলাদেশি। বাট কেউ যদি আমাদের দেশে এসে নাগরিকত্ব নিতে চায়, তখন তাদের দেখেন, বাংলাদেশের নাগরিকত্ব অস্থায়ী বিধানসভা আদেশ কত, 1972, বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশন অর্ডার 1972, অ্যান্ড নাগরিকত্ব আইন 1951, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1951। মূল সংবিধানে 6-2 অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকদের বাঙালি হিসেবে উল্লেখ করা হয়। দ্য প্রোক্লেমেশন অ্যামেন্ডমেন্ট অর্ডার 1977 দ্বারা বাংলাদেশের নাগরিকদের বাঙালির পরিবর্তে বাংলাদেশী হিসেবে প্রতিস্থাপন করা হয়। দেখেন, মানে প্রোক্লেমেশন অ্যামেন্ডমেন্ট অর্ডার কোনটা মনে আছে? পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী নাগরিকদের বাঙালির পরিবর্তে কি বলছে? বাংলাদেশী। 2010 সালের পঞ্চম সংশোধনী বাতিল, আপিল বিভাগ বাতিল করলে উক্ত ঘোষণা ও বাতিল হয়। কিন্তু আপিল বিভাগ নাগরিকদের বাংলাদেশী যুক্ত করা অনুচ্ছেদটি বহাল রাখে এই বিবেচনায় যে এটার পরিবর্তন অনেক জটিলতা ও নথি পরিবর্তনে ব্যাপক খরচ সাধিত হবে। তো নাগরিক উনি বাংলাদেশিই রাখছে। পঞ্চম সংশোধনী সব বাতিল করছে, বাট নাগরিক কি রাখছে? বাংলাদেশিই রাখছে। 2011-এর 15তম সংশোধনীর মাধ্যমে দুই অনুচ্ছেদে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী হিসেবে বিধানটি প্রতিস্থাপন করা হয়। কাহিনী হলো, আমি একটু সারসংক্ষেপে বলি, যে আগে ছিল নাগরিকগণ বাঙালি, মূল সংবিধানে ছিল নাগরিকগণ বাঙালি, ঠিক আছে? জাতি হিসেবে বাঙালি এই কথাটা ছিল না, শুধু ছিল নাগরিকগণ বাঙালি। কিন্তু ওই পঞ্চম সংশোধনী জিয়াউর রহমান সাহেব যেটা এনেছে প্রোক্লামেশন অর্ডারের মাধ্যমে, সেখানে বাঙালি কেটে নাগরিকগণকে কি করা হয়েছে? বাংলাদেশি। বাংলাদেশি, বুঝছেন? পরবর্তীতে 2010 সালে পঞ্চম সংশোধনী আবার আপিল বিভাগ বাতিল করছে, করলেও বলছে যে সব বাতিল করলাম, বাট ওই বাংলাদেশি নাগরিকগণ যে বাংলাদেশি, এটা বাতিল করতে গেলে অনেক পরিবর্তন করা লাগবে, অনেক ঝামেলা আছে, তো এটা থাক। তখন 2011 সালে আওয়ামী লীগ সরকার আসলো, যে 11 সালে তারা যে পঞ্চদশ সংশোধনী আনলো, সেখানে বললো বাংলা নাগরিকগণ বাংলাদেশি ঠিক আছে, বাট নতুন একটা লাইন যোগ হবে, সেটা কি? জাতি হিসেবে। বুঝতে পারছেন? তো হলো, যদি কখনো পরীক্ষার প্রশ্ন আসে যে 72-এর সংবিধানে নাগরিকগণ বাংলাদেশি ছিল না বাঙালি ছিল? 72-এর সংবিধানে নাগরিকগণ ছিল বাঙালি, কিন্তু বর্তমানে কি? নাগরিকগণ বাংলাদেশি। আর জাতি হিসেবে আমরা কি? বাঙালি। এটা হচ্ছে এই জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশ, এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। হ্যাঁ, জি, বুঝছেন? আচ্ছা, সবাই তো বাঙালি না, বিদেশে বিদেশে কেউ এসেও তো নাগরিকত্ব নিতে পারে, সিটিজেনশিপ সেটা বাঙালি না, সবাই বাংলাদেশে করবে। দেখেন, এই সমস্যা এই নেই। এই কথাটা ঠিক না, মানে যে আমরা জাতি হিসেবে, মানে এখানে যারা থাকবে তারা সবাই বাঙালি না, জাতি হিসেবে যে আপনারা এখানে স্যার বললাম না, জন্মগ্রহণ করতে জন্মসূত্রে করলাম। আচ্ছা, যাই হোক, দেখেন, বিগত বছরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন? 6-2। বুঝছেন? তাহলে নাগরিকত্ব বা মানে নাগরিকত্ব সম্পর্কে বলছে কত অনুচ্ছেদে? 6 অনুচ্ছেদে। সেলফ প্র্যাকটিসে বেশ কতগুলো প্রশ্ন আছে, এগুলো পড়ে নিয়েন। আমরা চলে এসে অনুচ্ছেদ 7, সাংবিধানের প্রাধান্য বা সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। আহ, সংবিধান পড়ে আপনাদের কেমন লাগে বলেন? মোটামুটি তো শুরু করলাম, এর আগেও আপনারা পড়ছেন। আমরা এতদিন ফৌজদারি দণ্ডবিধি এগুলো নিয়ে আসছিলাম, ওইগুলাতে খুব বেশি সংশোধন টংশোধন আনে না। ওইগুলা মানে বেশি আনা দরকার। যেগুলা আছে ওইভাবেই চলে। মোটামুটি রাষ্ট্র ক্ষমতায় আসার পর যে কাজটা করে, কাটা হেচড়া করে, সেটা হলো সংবিধানে করে আর কি। দেখেন, তো ওখানে 50 টাকা ধরে মানে সেই না, এগুলো এখন 1998 সংশোধন সালে। করছে, এই যে যে খসড়া আসতেছে 50 টাকার জায়গা 25,000 বা 50,000, এই টাইপের কি কি যেন করতেছে। দেখেন, অনুচ্ছেদ 7-এ আসি। আহ সংবিধানের প্রাধান্য, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং আন্ডারলাইন করেন, জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, যে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক জনগণ,
কিন্তু জনগণের পক্ষে এই ক্ষমতা আহ, প্রয়োগ করা হবে কেমনে, কিসের মাধ্যমে? সংবিধানের অধীন এবং কর্তৃত্বে, মানে সাংবিধানিক উপায়। জনগণের এই, এটা আন্ডারলাইন করেন, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান, আন্ডারলাইন করবেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। প্রশ্নে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, কত অনুচ্ছেদ? 7। এবং অন্য কোনো, আন্ডারলাইন করবেন, অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে, গোল দেবেন, অসামঞ্জস্য, সয়জা ফলা দেন একটা, অসামঞ্জস্য হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। পাইছেন? আমরা ওই গতদিন আপনাদের একেবারে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম জুডিশিয়াল রিভিউ, বিচারিক পর্যালোচনা, মানে বাংলাদেশ সংবিধানের সাথে, নট অনলি বাংলাদেশ সংবিধান, ওই যে মারবারি ভার্সেস মেডিসন মামলায়, যে সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ যদি কোনো আইন তৈরি করে সুপ্রিম কোর্ট সেটার বাতিল বলে ঘোষণা করতে পারে, এটাই বলে জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনা। তো আমাদের বাংলাদেশের জুডিশিয়াল রিভিউ এর প্রথম জুডিশিয়াল রিভিউ করা হয় আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ অষ্টম সংশোধনী মামলায়। সে জায়গায় বলা হয় যে সুপ্রিম কোর্টের যে ভাগ করা হলো, এই ভাগগুলো হলো বেআইনি। কেন? কারণ এটা সংবিধানের মৌলিক কাঠামোরে কি করে, ধ্বংস করে ফেলে। আর কিছু কিছু বিধান আছে কখনো এটা পরিবর্তন করা যায় না। বাট বর্তমান সরকার হিসাবে এটা কি করতেছে, আবার ভাগ করার প্ল্যান করতেছে। তার মানে অষ্টম সংশোধনী মামলার যে জাজমেন্ট, ওইটারে আপনি কি করতেছেন, ওটারে আপনি লঙ্ঘন করতেছেন। তো যাই হোক, আহ, এই জায়গায় ওই সুপ্রিম কোর্টের হাতে যে বিধানটা আছে সেটা হলো, তারাই যে এই 7 অনুচ্ছেদ একটা ভিত্তি জুডিশিয়াল রিভিউর, যে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, এবং এই আইনের সাথে যদি কোনো আইন তৈরি করা হয় যেটা সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ, তাহলে সেই আইন কি বাতিল বলে গণ্য হবে। যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল। এই 7 ছাড়াও সামনে গিয়ে আরো আমরা পাবো। দেখেন, প্রথমে আমরা চলে এসেছি শর্ট, এখানে কি আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথাটার অর্থ কি? সংবিধানের 7 অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বিধানটি যুক্ত করে জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছে এবং জনগণের ইচ্ছার এবং অভিপ্রায়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা জনগণের ক্ষমতার মৌলিক বিধান। মূলত 7 অনুচ্ছেদে জনগণকে ক্ষমতার উৎস হিসেবে চিহ্নিত করে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করেছে। 7 অনুচ্ছেদের অনুসারে জনগণই সার্বভৌম। রাষ্ট্র এবং সরকারের প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্য 7 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। 7-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার মালিক, কিন্তু জনগণ এই ক্ষমতা জনগণের পক্ষে সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হবে। এর ফলে প্রতিনিধিত্বমূলক সরকারের নিশ্চয়তা 7 অনুচ্ছেদে করা হয়েছে। এখন যে বিধানটা দেখেন, সংবিধানের প্রাধান্য, আন্ডারলাইন করেন, সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন। সংবিধানের প্রাধান্য অর্থ হলো অর্থ হলো সংবিধানের আদেশসমূহ সকল প্রেক্ষাপটে বহাল থাকবে। 7 অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, মানে আমাদের বাংলাদেশে এই প্রজাতন্ত্রের যত আইন আছে সবার উপরে স্থান কার? সংবিধানে। এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে এই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। বাট এই বাতিলটা করবে কে? সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্ট করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে রিট করতে হবে যে অমুক আইন বানাইছে, এটা আমাদের বাংলাদেশ সংবিধানের সাথে ইনকনসিস্টেন্ট, তখন উনি দিয়ে দিবে রায়। দেখেন, যদি কোনো কার্য সংবিধানের বিধানের সাথে অসামঞ্জস্য হয়, তাহলে উক্ত কার্য অবৈধ হবে এবং কোনো অবস্থাতে তার বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো আইন অসাংবিধানিক হয়, অসাংবিধানিক হয়, তাহলে অসামঞ্জস্যতা দূর করে তা পুনরায় প্রণয়ন করা যায়। বলতে পারে যে যতটুকু অসামঞ্জস্য ততটুকু বদলাইয়ে আবার আপনি আইন আনেন। আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ 64 ডিএলআর এডি 2012। আব্দুল মান্নান খান ভার্সেস বাংলাদেশ, এটা কত সংশোধনী মামলা মনে আছে কারো? বলেন দি দেখি। ত্রয়োদশ। 2012 সালে না? না না, 93 সালে। না, মামলা 2012। ত্রয়োদশ সংশোধনী আনছিল 1996-তে, আর ত্রয়োদশ সংশোধনী বাতিল করে 2012 সালে আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ। সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, ইহা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ও পদ সৃষ্টি করেছে
এবং প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করেছে। এখন আমরা একটু এখানে মোটামুটি বেশ কতগুলো কথা বলা আছে, এই কথাগুলো আমরা এই মুহূর্তে তেমন ভালোভাবে না বুঝলেও দেখেন চেষ্টা করি। সংবিধান এবং উন্নয়ন বলতে আসলে কি বোঝাইছে? 7-এর 2 অনুচ্ছেদে দুই ধরনের আইন উল্লেখ করা হয়েছে, যথা সংবিধান, যেটাকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং অন্য কোনো আইন। 7-এর 2 অনুচ্ছেদে ব্যবহৃত, আন্ডারলাইন করবেন, অন্য কোনো আইন বলতে সংবিধান ব্যতীত দেশে বর্তমানে বলবৎ সকল আইনকে অন্তর্ভুক্ত করে। অন্য আইন বলতে বোঝাচ্ছে যে সংবিধান ব্যতীত অন্যান্য যে আইন আছে সেই আইন। 7 অনুচ্ছেদে ব্যবহৃত অন্য কোন আইন বলতে সংবিধান সংশোধনকে বোঝানো হয়নি। এ জায়গায় আবার ওই অন্য কোন আইন বলতে সংবিধান সংশোধন রে বোঝানো হয়নি। সংবিধান সংশোধন তো সংবিধানেরই অংশ, সেটা কিন্তু অন্য আইন না। বরং অন্য কোন আইন বলতে দেশে বলবৎ বা প্রণীত হতে পারে এমন কোন সাধারণ আইনকে বোঝানো হয়েছে। ধরেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এইভাবে আনলো যে লিগাল এইডের মাধ্যমে যে বিচার করতে হবে, লিগাল এইডের মাধ্যমে যে প্রথমে ওই যে যে আমার নারী শিশুর মামলা, তারপরে যৌতুক নিরোধের মামলা, এগুলো আগে যাইতে হবে লিগাল এইডে। তো কেউ যদি রিট করে, সে বলতে পারে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, তাহলে অন্যান্য মামলা যদি সরাসরি ট্রাইব্যুনালে করা যায় বা সরাসরি কোর্টে করা যায়, আমি কেন আগে আপস মীমাংসার চেষ্টা করবো? বা আমারই অত্যাচার করলো, আমারই যৌতুক চাইলো, আবার আমি কেন লিগাল এইডে যাবো আপস মীমাংসা? সে সে যদি এটা দিয়ে আনে, তাহলে সুপ্রিম কোর্ট যদি সন্তুষ্ট হয় যে না আসলে এই আইনের বিধান তো সংবিধানের অত অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক, তাহলে সুপ্রিম কোর্ট আইনের ওই অংশটাকে কি করতে পারে? বাতিল ঘোষণা করতে পারে। সংবিধান সংশোধন দ্বারা সংশোধিত বিধানসমূহ সংবিধান তথা সর্বোচ্চ আইনের অংশ হিসেবে পরিণত হয়। সুতরাং সংবিধান সংশোধনকে অন্য কোনো আইনের আওতাভুক্ত করা হলে সংবিধান এবং সাধারণ আইনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে 7 অনুচ্ছেদে অন্য কোনো আইন যে বোঝানো হচ্ছে, এই অন্য কোনো আইন কিন্তু প্রকৃতপক্ষে সংবিধান সংশোধন না। এই অন্য কোনো আইন হলো এই যে যে অন্যান্য যে আইনগুলা আছে। জি, সংবিধানের 7 অনুচ্ছেদের আলোকে সংবিধান সংশোধনের বৈধতা নিরীক্ষা করা যায় না। সংবিধানের, আন্ডারলাইন করেন, 26-এর 2 অনুচ্ছেদের আলোকে 142 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের কোন সংশোধন মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ, এই কারণে উক্ত সংশোধনী চ্যালেঞ্জ করা যায় না। এটা আমরা একটু ওই 26-এর 2 যখন পড়বো তখন আর ভালো বুঝবো, 142 পড়লে আর ভালো বুঝবো। বলতেছে যে 26-এর 2 অনুচ্ছেদের বলছে যে 142 ধারা হলো আমাদের বাংলাদেশের সংবিধান সংশোধনের যে বিধান, এটা আছে 142 অনুচ্ছেদে, 142 অনুচ্ছেদে। তো যদি কোনো 142 অনুচ্ছেদে অনুসারে যদি কোনো সংশোধনী আনা হয়, সেটা যে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ এরকম চ্যালেঞ্জ করা যাবে না, কারণ ওটা হলো সংবিধান সংশোধন। যদি অন্য কোনো আইনের কোনো বিধান আমাদের সংবিধানের সাথে আহ আপনার অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আবার সেটাকে চ্যালেঞ্জ করা যাবে। তো মোদ্দা কথা হলো 7 ধারায় অন্য আইন বলতে ওই সংবিধান সংশোধনের বোঝানো হয়নি। অন্য আইন বলতে বোঝানো হয়েছে যে সিপিসি, সিআরপিসি বা নিত্য নতুন যে আইনগুলো তৈরি করতেছে সেইগুলা। বিগত বছর প্রশ্ন পড়ি, দেখেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি সংবিধানের কত অনুচ্ছেদে আছে বলেন? কত অনুচ্ছেদে? 7। আমরা সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা যদি একটু পড়ি, দেখেন যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? 7। 4 নম্বর প্রশ্নটা দেখেন, অল পাওয়ার্স ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল and their exercise on behalf of the people shall be effected only under and by the authority of the of this constitution. সংবিধানের কর্তৃত্বে প্রয়োগ করা হবে, আর সকল ক্ষমতার মালিক জনগণ। কত অনুচ্ছেদ? 7। 5 নম্বরটাও দেখেন, this constitution is as the solemn expression of the will of the people, the supreme law of the republic. জনগণের মানে সর্বোচ্চ আইন, দ্য সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক, দেশের সর্বোচ্চ আইন। এবং এটা কোথায় বলা আছে বলেন? 7 অনুচ্ছেদে, একই কথা আর কি। 6 নম্বরটা যদি দেখেন, যে অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। সংবিধানের কত অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? অনুচ্ছেদ কত? 7। আহ 7 নম্বর প্রশ্নটাও একটু যদি দেখেন, 7 আর দুইটাই গুরুত্বপূর্ণ। ইফ এনি আদার ল ইজ ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট মানে কি? অসামঞ্জস্যপূর্ণ।
this constitution that other laws shall to the extent of the inconsistency be void, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এই সংবিধানের সাথে অন্য আইন যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, সেই অংশটুকু বাতিল বলে গণ্য হবে। অনুচ্ছেদ কত? 7। 8 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে ইফ এনি আদার ল ইজ ইনকনসিস্টেন্ট উইথ দিস কনস্টিটিউশন দ্যাট আদার ল শ্যাল টু দ্য এক্সটেন্ট অফ দ্য ইনকনসিস্টেন্সি বি, কি হবে? ভয়েড। ভয়েড মানে হলো কি বলেন? বাতিল। ভয়েড মানে হচ্ছে বাতিল। 9 নম্বরও বেশ গুরুত্বপূর্ণ, পড়ে নিয়েন। 10 নম্বরটা যদি একটু দেখি, যে সংবিধানের কত অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্য, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, কত অনুচ্ছেদ? 7। 11 নম্বরটা দেখেন, নিম্নলিখিত কোন মামলায় সাংবিধানিক প্রাধান্য নিয়ে আলোচনা করা হয়েছে? বিবিআই এটা। সাংবিধানিক প্রাধান্য কুদরতে এলাহি পনির ভার্সেস, সরি ভুল বলছে, আব্দুল মান্নান খান ভার্সেস বাংলাদেশ, ওই যে ত্রয়োদশ সংশোধনী মামলা। তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি থাকে। বাংলাদেশ এখানে তো সংবিধানের প্রাধান্য নিয়েও আলোচনা করছে এখানে, যে সুপ্রিম কোর্টের 6টা। হ্যাঁ, ওখানে মেইনলি আনোয়ার হোসেন চৌধুরীতে যেটা বলছে সেটা হলো মানে বেসিক স্ট্রাকচার, আর সর্বোচ্চ আইন এই কথাটা বেশি ফোকাস করছে হলো আব্দুল মান্নান খান ভার্সেস বাংলাদেশ। তো আমরা অনুচ্ছেদ 7 কতে চলে আসি, দেখেন 7A, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। কোন ব্যক্তি, আন্ডারলাইন করেন, শক্তি প্রদর্শন, কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল বা স্থগিত করলে, কিংবা করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে, মানে যদি কোনো ব্যক্তি, ধরেন আমরা সংবিধানের কোনো বিধান দেই, রদ, রহিত, বাতিল বা স্থগিত যদি করি, বা করার জন্য কি করি, উদ্যোগ নেই অথবা ষড়যন্ত্র করি, কিংবা এই সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করলে, কিংবা করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে, তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হবে। ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। আপনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে কথা বললেন, এটা তিনি তো জাতির পিতা, সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে 4 কতে, ঠিক আছে, বা অন্যান্য জায়গায় আছে। তাহলে এই যে যে আপনি যে সংবিধানের ওই যে যে রদ, রহিত, বাতিল, স্থগিত করছেন, উদ্যোগ নিছেন বা ষড়যন্ত্র করছেন, তাহলে আপনি কি করছেন? রাষ্ট্রদ্রোহিতা। সংবিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা হয়ে বসে আছে, এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। তারপরে দেখেন, এমন একটা করে রাখছে যে হ্যাঁ কেউ যদি এই সংবিধান বাতিল করে নতুন করে একটা সংবিধান প্রণয়ন করে, পুনরায় আবার অন্য কোনো অপ্রধান হলে তারা চাইলে ওইটারে বাতিল করতে দেখেন, পারে, যে আপনার তো হ্যাঁ, সংবিধান অনুসারে তো এটা হইল। কোন ব্যক্তি এক দফায় বর্ণিত, এক দফায় মানে ওই যে আগেরটা, প্রথমটা, কোন কার্য করতে সহযোগিতা বা উস্কানি প্রদান করলে, কিংবা অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করলে, তার এইরূপ কার্যও কি হবে? অপরাধ হবে। 3 নম্বরে দেখেন, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। মানে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সর্বোচ্চ যে সাজা আছে সেই দণ্ডে দণ্ডিত হবে। আমরা দণ্ডবিধির 124A, সেখানে বলা আছে সেডিশনের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো স্বল্পমেয়াদী কারাদণ্ড, যা 3 বছর পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড, এবং অথবা অর্থদণ্ড বা উভয়, এটা আছে আর কি। তো তাহলে আপনি মোটামুটি, আমি ওই বঙ্গবন্ধুর নিয়েই উদাহরণ দিলাম, বাট বাংলাদেশ সংবিধানের যে কোনো বিধান যদি আপনি রদ, রহিত, স্থগিত করার চেষ্টা করেন, উদ্যোগ নেন, ষড়যন্ত্র করেন, তাহলে আপনি কি করেছেন? রাষ্ট্রদ্রোহিতা। এবং এটা সর্বোচ্চ দণ্ডে আপনি দণ্ডিত হবেন। কততে বলছে সংবিধানের? 7 ক। 7 ক। তো এটা নিয়ে বেশ আহ, বিস্তারিত অনেক কথা বলা আছে। আমরা 2-4 কথা যদি একটু পড়ি, দেখেন, মূল সংবিধান যদি আমি আপনাদের পড়াই খুব কম সময়ই লাগবে, বাট প্রতিটা মানে অনুচ্ছেদের পিছনে যে ইতিহাস,
বা এটা কোত্থেকে আসলো বা কি, এটা অবশ্যই একটু জানা দরকার, নাইলে আবার মানে বোঝা যায় না আর কি। দেখেন, অনুচ্ছেদ 7 ক এবং দণ্ডমূলক বিধান, এবং এই 7 ক 2011 সালের আগে, মানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই 7 ক অনুচ্ছেদটা যুক্ত করা হয়। এর আগে এই সংবিধান রদ রহিতের কোনো শাস্তি বিধান আমাদের সংবিধানে ছিল। ছিল না। এই যে দেখেন, সংবিধান পঞ্চদশ সংশোধনী আইন 2011 দ্বারা সংবিধানের 7 ক অনুচ্ছেদ সন্নিবেশিত করা হয়। এটি একটি দণ্ডমূলক বিধান। 7 ক 1 অনুচ্ছেদে শক্তি প্রদর্শন, শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। এরূপ কার্য রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে 7 ক 2 অনুচ্ছেদে শক্তি প্রদর্শন, শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বাতিল, স্থগিতকরণের সহযোগিতা, উস্কানি, অনুরূপ কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন, অনুসমর্থন শাস্তিযোগ্য করা হয়েছে। 7 ক অনুচ্ছেদে এরূপ কার্যের শাস্তি উল্লেখ করা হয়েছে, এবং এই ক্ষেত্রে শাস্তি হবে কি শাস্তি বলেন? সর্বোচ্চ, নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ড। তো এখন আমরা এই 7 ক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এটা যদি দেখেন, হয়তোবা জাহাঙ্গীর আলম সাহেব যে বইটা উনি যখন এই যে নতুন সংস্করণ আনছে, এই নতুন সংস্করণে অনেক জিনিস উনি বাদ দিবে, এই এই আলোচনা অনেক কিছু বাদ যাবে, যেটা আওয়ামী লীগ সরকারের পক্ষে যায় এরকম কিছু দেখা গেলো কি দিবে, বাদ চলে যাবে। দেখেন, 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর উক্ত হত্যাকাণ্ডের অন্যতম হোতা মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হোসেন ডালিম রেডিওতে বঙ্গবন্ধু হত্যার বিষয়টি এবং খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছে সেটা ঘোষণার সাথে সাথে মার্শাল ল ঘোষণা করে। মানে ওই আপনার যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তখন ডালিম সাহেব আর রেডিওতে ঘোষণা দেয় যে বঙ্গবন্ধুরে মারা গেছে আর কি, এই বিষয়টা। আর খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এসে এটার ঘোষণার সাথে সাথে মার্শাল ল ঘোষণা করছে। সুতরাং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের দেশব্যাপী সর্বপ্রথম মার্শাল ল ঘোষণা করে মেজর ডালিম। 1975 সালের 20 আগস্ট খন্দকার মোশতাক প্রোক্লেমেশন জারি করে, যা 1975 সালের 15ই আগস্ট হতে কার্যকর হয়। বুঝছেন? এই ভবিষ্যতে এই যে বর্তমান সরকার যা করতেছে, এরাও একটা প্রোক্লেমেশন, যেহেতু সংসদ যদি ক্ষমতায় নাই, এটা প্রোক্লেমেশন জারি করবে, অথবা সংসদ আসার পর একটা সংশোধনী আনবে, বলবে যে অমুক 5ই আগস্ট অমুক থেকে এই পর্যন্ত যা যা করা হয়েছে সব বৈধ। ঠিক আছে, দেখেন, এই ঘোষণা দ্বারা খন্দকার মোশতাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল এবং সম্পূর্ণ ক্ষমতা গ্রহণ করে, সংবিধানের 48 এবং 55 অনুচ্ছেদের কার্যকারিতা স্থগিত করে, সংবিধানের 148 অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের ফরম 1 সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতি গ্রহণ করে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর রাষ্ট্রপতি হয় কে? খন্দকার মোশতাক। উক্ত ঘোষণায় এটা বলা হয় যে বর্তমানে বলবৎ অন্য কোনো আইন বা সংবিধানে যাই থাকুক না কেন, দেখেন কি বলছে, ঘোষণা দিয়ে বলছে বর্তমানে আইন বা সংবিধানে, সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেটারে উনি করলো কি, ওই প্রোক্লামেশনে বললো যে বর্তমানে আইন বা সংবিধানে যাই থাক না কেন, রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত ঘোষণা এবং মার্শাল ল রেগুলেশন এবং আদেশ সমূহ এবং অন্যান্য আইন কার্যকর থাকবে। সংবিধানে যাই থাক না কেন মানে উনি ওই ঘোষণাটারে সবচেয়ে বড় করে ফেললেন, ঘোষণার অধীনস্থ করে ফেললেন কারে? সংবিধানকে। বাট অ্যাকচুয়ালি সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। হ্যাঁ, হ্যাঁ, এই ঘোষণা দ্বারা সংবিধান স্থগিত বাতিল না করা হলেও রাষ্ট্রপতি কর্তৃক ঘোষণা, মার্শাল ল রেগুলেশন এবং আদেশে উল্লেখিত শর্ত সাপেক্ষে সংবিধান বলবৎ রাখা হয়, এবং খন্দকার মোশতাক প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সংবিধানকে উক্ত ঘোষণার অধস্তন করে। অধস্তন করলো না, ওই যে অন্য কোনো আইন বা সংবিধানে যাই থাক না কেন, বিভিন্ন ঘোষণা দ্বারা সময় সময় সংবিধান সংশোধন করে। সুতরাং উক্ত ঘোষণার কারণে সংবিধান সর্বোচ্চ আইনের মর্যাদা হারিয়েছিল। এখন বর্তমানে এরকম ঘোষণা দিতে পারতেছে না কেন বলেন? বর্তমানে কোনো অর্ডিনেন্স বা এরকম কোনো ঘোষণা মোশতাক সাহেব যেটা করছিল, বর্তমানে এটা দিতে পারতেছে না কেন বলেন, জানেন? সামরিক শাসন দরকার নাই বর্তমানে। ওই চুপ্পু সাহেব আবার আওয়ামী লীগের রাষ্ট্রপতি। উনি যদি মানে উনি ধরেন বললো যে আমি এরকম কোনো ঘোষণা দিব না,
এখন উনি না চাইলেও ওনারা আবার বাধ্যও করতে পারতেছে না, বা ওনারে অভিশংসন ইমপিচ করতেও পারতেছেন না, যে কারণে মানে ওনারে জোরপূর্বকও কিছু করা যাচ্ছে না। দেখেন, তো মিলিটারি হ্যাঁ হ্যাঁ, আবার মিলিটারি আছে। সব মিলে একটা মানে রাষ্ট্রপতিরে তারা এই মুহূর্তে সরাইতে ব্যালেন্স আছে আর কি। পারতেছে না। আবার রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেয় সংসদের স্পিকারের কাছে। বর্তমানে আমরা সামনে জানবো রাষ্ট্রপতি অভিশংসন কিভাবে জানবো, সব বুঝতে পারবেন। বর্তমানে স্পিকারও নাই। সো উনি মোটামুটি পদত্যাগ একটা, করলে একটা হ্যাঁ জিনিস শুরু হবে হ্যাঁ দেখেন, সাংবিধানিক। হালিমা খাতুন ভার্সেস বাংলাদেশ 30 ডিএলআর এডি 1978, 8 Constitution of Bangladesh 1972 stands subordinate to the proclamation, regulation or order as may be made by the president by the virtue of assumption of power and thus as the constitution is no longer the supreme law of the country। অর্থাৎ এই যে দেখেন, হালিমা খাতুন মামলায় সংবিধানকে রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত ঘোষণা, রেগুলেশন, আদেশের অধস্তন স্বীকৃতি দিয়ে প্রদত্ত সিদ্ধান্ত, পঞ্চম সংশোধনী মামলায়, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলায় ও সংবিধানের সপ্তম সংশোধনী মামলায় ব্যাপকভাবে নিন্দা করা হয় এবং সামরিক আইন বাতিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়। সুতরাং ঐতিহাসিকভাবে দেখা যায় যে খন্দকার মোশতাক 20 আগস্ট 1975 সালে এক ঘোষণা বলে সরকারের সম্পূর্ণ ক্ষমতা গ্রহণ করে এবং 15 আগস্ট 1975 থেকে সংবিধান স্থগিত করে, যা 1979 সালের 9 এপ্রিল পর্যন্ত বহাল ছিল। তাহলে আমাদের সংবিধান সাসপেন্ড ছিল 15 আগস্ট 1975 থেকে 1979 সালের কত, 9 এপ্রিল। এবং উক্ত সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিভিন্ন সামরিক ফরমান জারি করে এবং পরবর্তীতে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেগুলো কি দেওয়া হয়, বৈধতা দেওয়া হয়। অতঃপর 24 মার্চ 1982 সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী মার্শাল ল ঘোষণা করে প্রধান সামরিক আইন প্রশাসক হয়েছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। দেখেন, মানে শেষ বলতে নামাজ শেষে আবার শুরু করব। দেখেন, তিনি 1986 সাল পর্যন্ত সংবিধান স্থগিত রাখে এই সকল অবৈধ মেয়াদকালের বৈধতা দিতে। তৎকালীন প্রেসিডেন্ট জিয়া পঞ্চম সংশোধনী 1979 করে এবং এরশাদ সংবিধানের সপ্তম সংশোধনী করে। তাহলে পঞ্চম সংশোধনী করছিল জিয়াউর রহমান, আর সপ্তম সংশোধনী করছে এরশাদ। এরশাদ। পরবর্তীতে এই দুইটি সংশোধনী আপিল বিভাগ বাতিল ঘোষণা করে। 2010 সালে পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগ অবৈধ উপায়ে সংবিধান স্থগিত রহিত বাতিল করা এবং অবৈধ উপায়ে অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা প্রকাশ করে। সংবিধান সংশোধন আইন, সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 দ্বারা 7 ক যুক্ত করে শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ করা হয়। তো আমার এত আলোচনা মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখেন যে 7 ক অনুচ্ছেদ যুক্ত করা হয় কত সালে, 2011 সালে। কত সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং এখানে বলা হয়েছে যে সংবিধানের কোনো বিধান স্থগিত, রহিত, বাতিল করা, উদ্যোগ গ্রহণ করা বা ষড়যন্ত্র করা, এটা কি বলে, রাষ্ট্রদ্রোহিতা। এবং দেশে প্রচলিত যে আইন আছে সেই আইনের সর্বোচ্চ সাজায় সে দণ্ডিত হবে। আর এই যে আনুষঙ্গিক যে আলোচনা, এগুলো আপনার মনে না থাকলে সমস্যা নাই, কিন্তু মেইন মনে রাখতে হবে 7 কতে যা আছে এতটুকু। তো আমরা নামাজের বিরতি যাই, নামাজ শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। অনলাইনে। আচ্ছা, আমরা আহ, আমাদের সংবিধানের গতদিন যে আলোচনা শুরু করেছিলাম, বাংলাদেশ সংবিধানের মোট ভাগ কয়টা বলেন তো? 11টা। 11টা ভাগ। প্রথম ভাগ আমরা পড়তেছি। প্রথম ভাগ হলো প্রজাতন্ত্র। প্রথম ভাগ হলো 1 থেকে 7। 1 থেকে 7। তো 7-এর ক পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। দেখেন 7-এর খ। 7-এর খ, তাহলে আমি একটু বলে দিই, সেটা হলো আপনাদের আগামী বৃহস্পতিবার, মানে আজকে তো হচ্ছে মঙ্গলবার, বুধবার আগামীকাল রাত 11টায় ক্লাস আছে। আর বৃহস্পতিবার আপনাদের এই 1 থেকে 7 অনুচ্ছেদ প্লাস এর আগে যা পড়ছি আনুষঙ্গিক, এটার উপরে 50 মার্কের ক্লাস টেস্ট। 7 খ আর কি। 1 থেকে 7 খ প্লাস ওই যে সংবিধান প্রণয়নের যে ইতিহাস, এটার উপরে 50 মার্কের ক্লাস টেস্ট। জি, দেখেন, তো সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন, দেখেন সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন, আন্ডারলাইন করবেন সংবিধানের প্রস্তাবনা, কি তানভীর পান না? সংবিধানের প্রস্তাবনা আন্ডারলাইন করেন।
প্রস্তাবনা তো জানি আমরা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, প্রথম ভাগ মানে যেটা আমরা যে পড়তেছি, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগ মানে এই যে আমরা সামনে পড়বো, দ্বিতীয় ভাগ হলো আপনার 8 থেকে 25, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সময়ের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তাহলে প্রস্তাবনা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী আন্ডারলাইন করেন, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হবে। 7 খটা যুক্ত করছে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সবকিছু করে হ্যাঁ, দেখেন দেখেন একটা জিনিস এখানে দেখেন যে আমাদের আহ, সামনে গিয়ে আমরা পড়বো যে বেসিক স্ট্রাকচার, আমরা প্রথম ক্লাসগুলোতে আলোচনা করছি যে প্রতিটা সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার আছে। এখন বেসিক স্ট্রাকচার কোনগুলো, এইগুলো সরাসরি আমাদের বাংলাদেশ সংবিধানের 7 খতে বলে দিছে যে এইগুলা কখনোই চেঞ্জ করা যাবে না। কোন কোনগুলো? প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে। নবম কতে কি আছে? জরুরি অবস্থা, ইমার্জেন্সি সিচুয়েশনে কিছু কিছু মৌলিক অধিকার তৃতীয় ভাগের কিছু কিছু এগুলা স্থগিত থাকে, সেইগুলা ছাড়া অন্যান্য গুলা। এবং 150 অনুচ্ছেদ সহ অন্যান্য মৌলিক কাঠামো এগুলা সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ বা সংশোধনের কি হবে? অযোগ্য হবে। মানে এটা বানাইয়া এই 7 খ লাগাই দিছে যে যদি আপনি এটা কখনো সংশোধন করেন, এটা তাহলে হবে সংবিধানের বেসিক স্ট্রাকচার লঙ্ঘন। তো আপনি এই যে যে আসলে মানুষ ধরেন এই যে যে আওয়ামী লীগ সরকার নাই, এখন আসছে অন্তর্বর্তীকালীন সরকার, সামনে হয়তো বা নির্বাচিত সরকার আসবে, তারা এই সংবিধানের এই 7 খতে যা যা বলছে এইগুলো অনেক জায়গায় তাদের হাত দেওয়া লাগবে। যদিও এই জায়গা বলছে সংশোধনের অযোগ্য, কিন্তু তাদেরকে এই সকল এই 7 খ বিধানাবলী থাকা সাপেক্ষে অনেক জায়গা তাদের সংশোধন করা লাগবে। বিশেষ করে 4 ক জীবনও রাখবে না, জাতি পিতার প্রতিকৃতি জীবনও রাখবে না। তাইলে সামনে আবার যদি কখনো আবার আওয়ামী লীগ সরকার আসে, তাহলে তারা এই যে যে সংশোধনী আছে এই সংশোধনীর আবার তারা কি করবে? বাতিল বলে ঘোষণা, বাতিল বলে ঘোষণা করবে। তাইলে যদিও আমরা বলি বিচার বিভাগ স্বাধীন, বাট অ্যাকচুয়ালি বিচার বিভাগ মানে এগুলা রিয়েক্ট করে কেমনে? যে যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার অনুসারে সেই অনুকূলে তারা অ্যাকচুয়ালি মানে তারা তাদের কার্যাবলী সম্পাদন করে। ঠিক আছে? তো তাদের অ্যাকচুয়ালি ওই স্বাধীনভাবে কথা বলার অধিকার নাই। তাতে নিম্ন আদালতের বিচারক হোক আর জাস্টিস হোক, জাস্টিস যদি আপনি স্বাধীন হইতেন তাহলে তো আর অবশ্যই এই যে প্রধান বিচারপতি সহ কয়েকজনের পলাই যাওয়া লাগতো না, পদত্যাগ করা লাগতো না। তো আপনি কেন পদত্যাগ করছেন? কারণ আপনি হইছেন ইল্লিগালি, মানে আপনি বৈধতা অনুসারে সরকারের তেল দিয়ে হয়েছেন, এই কারণে আপনার ওইভাবে পদত্যাগ করা লাগছে। বাট আপনি যদি আপনার যোগ্যতায় হতেন তাহলে জীবনেও আপনি পদত্যাগ করতেন না। ঠিক আছে? তো মানুষের মনের মধ্যে ভয় কখন কাজ করে? ধরেন আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনার টাকা, আপনি নিয়ে যাচ্ছেন, আপনার মনের মধ্যে কোনো ভয় নাই, কিন্তু এই লাখ টাকা, এই 1 লাখ টাকাটা যদি আপনার চুরির টাকা হয়, তাহলে আমি নিয়ে যাব, পুলিশ ধরে না না ধরে কি করে, নানাবিধ প্রশ্নের উদয় হয়। বিষয়টা এরকম। তো যাই হোক, অনেক কথা বললাম। মূল যে বিধান সেটা হলো যে কিছু কিছু বিধানাবলী সংশোধন করা যাবে না। প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ আর হলো 150, এগুলাই সংশোধনের অযোগ্য। এবং বাংলাদেশ সংবিধানে এগুলাকে বলা হয়েছে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো, অধিকার না কিন্তু। তাহলে দেখেন ভাই, শর্ট নোটে যদি আমরা দেখি 2011 সালে বাংলাদেশ সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 7 খ অনুচ্ছেদ কতিপয় বিষয়কে মৌলিক বিধানাবলী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সেগুলো সংশোধনের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে এগুলো কখনোই সংশোধন করা যাবে না। তাহলে এখানে যদি একটা প্রবলেমেটিক এরকমই হয়, আপনি একজন আইনের এক্সপার্ট হিসেবে এই স্বার্থ অনুচ্ছেদ লঙ্ঘন না করে বেসিক স্ট্রাকচারের কোনো অনুচ্ছেদে কি কোনো ধরনের কোনো পরিবর্তন করা সম্ভব কিনা, বা সেটা কিভাবে সম্ভব, এরকম কোনো সুযোগ যে এখানে যে স্বার্থ বিধানাবলীর 7 খ ছাড়া আপনি, 7 খতে যা যা বলছে এগুলা ছাড়া অন্যান্য সবকিছু আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু এইগুলা যদি আপনি সংশোধন করেন তাহলে ধরে নেওয়া হবে এটা বেসিক স্ট্রাকচারের লঙ্ঘন। যদি স্বার্থকে কেউ প্রথমে এটাকে সংশোধন করে দেয়। হ্যাঁ, এটা তো করতেই পারে, যার যখন যার জোর যার মুল্লুক তার। মানে বিষয়টা হচ্ছে যে 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 জিনিসটা আপনি বলতেছেন এখন,
যারা ক্ষমতায় আসছে তারা তো এই বিধানটাই চেঞ্জ করে ফেলতে পারে, কোনো ব্যাপারই না। দিন শেষে যতই মৌলিক মানে বেসিক স্ট্রাকচার দেন না কেন, মানুষ তো যদি একচ্ছত্র ক্ষমতা পায় তাহলে সে এটাও চেঞ্জ করে ফেলতে পারে। তারপরে যে দেখেন, ষোড়শ সংশোধনের মামলায় আপিল হয়েছে, ওটাতেই সে খারিজ করে দিয়েছে, আপিল বিভাগ খারিজ করে দিয়েছে, তারপরে আবার ওটা কি কি যেন রিভিউ করছে, দেখেন, যাই হোক, কি হয়েছে। আমরা মৌলিক কাঠামো নীতিটা একটু পড়ি। দেখেন, মৌলিক কাঠামো আসলে কাকে বলে। আমি আপনাদের বলছিলাম যে একটা বিল্ডিং এ যে বেসিক স্ট্রাকচার কোনটা, বিল্ডিং এর দেওয়াল কিন্তু বেসিক স্ট্রাকচার না। বিল্ডিং এর যে কলাম বা পিলার গুলো আছে, এইগুলো হলো বিল্ডিং এর বেসিক স্ট্রাকচার। আপনি সব কিছু পরিবর্তন করেন, কিন্তু কলাম যদি পরিবর্তন করতে যান, বিল্ডিংটা কিন্তু কলাপস, ধসে পড়ে যাবে। ঠিক আছে? তো মৌলিক কাঠামো মতবাদ, ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার হলো, গোল দিবেন, বিচারক তৈরি মতবাদ। মানে মৌলিক কাঠামো কোন কোনগুলো, এটা তৈরি করছে কারা? বিচারকরা। যেটা সর্বপ্রথম ভারতীয় সুপ্রিম কোর্ট আন্ডারলাইন করবেন 1973 সালে 24শে এপ্রিল কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালায় মামলায় ব্যাখ্যা করেছিল। গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে, সর্বপ্রথম বেসিক স্ট্রাকচার সংক্রান্ত ধারণাটি কোন মামলায় প্রতিফলিত হয়? কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। মৌলিক কাঠামোর মূল কথা হলো, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকারকে যে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছে তার উপর একটি যুক্তিযুক্ত বাধা নিষেধ আরোপ করা, যার উদ্দেশ্য হলো সংবিধান সংশোধনের ক্ষমতা প্রয়োগ করে সরকার যেন রাষ্ট্রের মৌলিক আইনের মৌলিক কাঠামো সংশোধন করতে না পারে। মানে মৌলিক কাঠামোর মূল কথাই হলো যে আপনি তো মোটামুটি সংবিধানের সবই সংশোধন করতে পারেন, তবে কিছু কিছু বিধান বলে দিছে যে এগুলো কখনোই সংশোধন করা যাবে না। এগুলো যদি সংশোধন করেন তাহলে সংবিধানের যে মূল স্তম্ভ সেটাই আর থাকে না। কারণ মৌল কাঠামো হলো সংবিধানের ভিত্তি, যার উপর ভিত্তি করে সংবিধান দাঁড়িয়ে আছে, এবং এর পরিবর্তন সংবিধানকে অকার্যকর করে দিতে পারে। ভারতীয় সুপ্রিম কোর্ট সংবিধানের প্রাধান্য, ভারতীয় সুপ্রিম কোর্ট বলছে যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, রুল অফ ল, আইনের শাসন, বিচারিক পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ, প্রস্তাবনা, প্রিয়াম্বল, তারপরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তারপরে সমতার নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, এইগুলার মৌলিক কাঠামো হিসেবে উল্লেখ করেছে। এখন মৌল কাঠামো আমরা বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখি, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বপ্রথম আন্ডারলাইন করবেন আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ 41 জেয়ারলার 1989। অষ্টম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট মৌল কাঠামো মতবাদটি ব্যাখ্যা করেছে। অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 100 অনুচ্ছেদ সংশোধন করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ঢাকার বাইরে কুমিল্লায়, রংপুরে এবং যশোরে স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়। 6টা জায়গায়, 6টা জায়গার মধ্যে যে জায়গা 3টা জায়গার নাম বলছে, এ জায়গায় আছে, আমি আহ আহ কুচ মানে এ জায়গা আমার যতদূর মনে পড়ে, কুমিল্লা ছিল, চট্টগ্রাম ছিল, বরিশাল ছিল, আর এই টাইপের 6টা ছিল আর কি, আমার এক্সাক্ট মনে নাই, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। দেখেন, এই মামলায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বলেছে যে 100 অনুচ্ছেদের এই সংশোধন হাইকোর্ট বিভাগের একক একক বৈশিষ্ট্যকে ভঙ্গ করেছে। শাহাবুদ্দিন সাহেব এই মামলায় বলে গেছে যে হাইকোর্ট বিভাগের একক বৈশিষ্ট্য থাকবে, এটা এক জায়গায় থাকবে। তো উনি, এরশাদ সাহেব যে 6 জায়গায় স্থাপন করছিল, এটা একক বৈশিষ্ট্যটা কি করছে? ভঙ্গ করছে। এবং সংবিধানের মৌলিক কাঠামো কি করেছে? ধ্বংস করেছে। সুতরাং সংশোধনটি কি হবে? বাতিল। কোনটি সংবিধানের মৌলিক কাঠামো সেই সম্পর্কে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বলেছে, জনগণ সার্বভৌম এবং এটা সংবিধানের মৌল কাঠামো। বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌল কাঠামো। সংবিধান সংশোধনের প্রক্রিয়ার মাধ্যমে মৌল কাঠামোর মূল উৎপাটন করা যায় না। তো তাহলে আমরা মোটামুটি ওইখানে ওই মামলায় জাস্ট বলছে যে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে সুপ্রিম কোর্টের একক ভিত্তি, এইগুলার মৌলিক কাঠামো বলছে, বাট অ্যাকচুয়ালি কোন কোনগুলো অ্যাকচুয়ালি মৌলিক কাঠামো ওইগুলা আলাদা করে আইডেন্টিফাই করে দেয়নি। যেটা আলাদা করেই উল্লেখ করে দিছে কোন জায়গায়, এই 7 খতে, 7 খতে। এবং এটা করেছে পঞ্চম মানে পঞ্চদশ সংশোধনীতে 2011 সালে। পরবর্তীতে দেখেন, আব্দুল মান্নান খান বরং বাংলাদেশ মামলায় সংবিধানের মৌল কাঠামো আবার আলোচনায় আসে। এই মামলায় বলা হয়েছে 142 অনুচ্ছেদের অধীনে জাতীয় সংসদ সংবিধানের যে কোনো সংশোধন করতে ক্ষমতাপ্রাপ্ত, কিন্তু রাষ্ট্রের মূল ভিত্তি বা সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করতে পারে না। বলছে যে 142 অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা যায়, বাট সংশোধন করা যায় তার মানে এই না যে আপনি সবকিছুই সংশোধন করতে পারবেন। আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ 64 ডিএলআর, এত জনগণের সার্বভৌমত্ব, প্রজাতন্ত্র, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রের মূল ভিত্তি এবং সংবিধানের বেসিক
স্ট্রাকচার। প্রজাতন্ত্র, গণতন্ত্র, আইনের দৃষ্টিতে সমতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, জুডিশিয়াল রিভিউ, ক্ষমতা পৃথকীকরণ ইত্যাদি সংবিধানের বেসিক স্ট্রাকচার। বাট আমাদের এখন স্পেসিফিক ভাবে উল্লেখই করে দিছে যে কোন কোনগুলো বেসিক স্ট্রাকচার, সেটা বলছে সাতের কততে, কতে। বুঝছেন? তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি পড়ি, যে কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ কত? 7 খ। এখানে এই যে আপনার, এই রায়টা তো আপিল বিভাগের মাধ্যমে আসছে, তাই না? হ্যাঁ, তাহলে আপিল বিভাগের মাধ্যমে যে রায়গুলো আসছে ওইগুলো তো প্রিসিডেন্স হিসেবে হাইকোর্ট মানতে বাধ্য। জি। এবং যদি এই ধরনের কোনো ভায়োলেশন হয় তাহলে হাইকোর্টে রিট করলে তো হাইকোর্ট ওই প্রিসিডেন্স ফলো করতে বাধ্য হবে। প্রেসিডেন্ট মানতে আসলে অ্যাকচুয়ালি মানে এটা নির্ভর করে যে কোনগুলো মানতে বাধ্য আর কোনগুলো মানে বাধ্যতামূলক আর কোনগুলো নির্দেশনামূলক। সরাসরি মানতে বাধ্য, কিন্তু কখনো কখনো ওই যে যে বলেন ভায়োলেশন হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তো আবার মানতে মানে কিছু কিছু ক্ষেত্রে মানতে বাধ্য না। দেখেন, আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদ সমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে? ওইটা একটু ঠেলে দেন রাব্বি, ইট দিয়ে। তো কোনগুলো সংশোধন করতে পারে দেখেন, প্রথম ভাগ পারে, পারে না, দ্বিতীয় ভাগ পারে না, তৃতীয় ভাগ পারে না, পারে কোনগুলো? চতুর্থ ভাগ। চতুর্থ ভাগ যে পারে, এটা কোথায় বলছে? এখানে বলে নাই, কিন্তু যেগুলো কথা বলছে সেইগুলো হ্যাঁ, পারে। প্রথম দ্বিতীয় তৃতীয় পারে না, এটা কোথায় বলছে? 7 খ। 7 খ। বুঝছেন? তারপরে দুইটা জিনিস এখানে খেয়াল করেন। যদি বলে বেসিক স্ট্রাকচার, এই মতবাদটা কোন মামলায় সর্বপ্রথম প্রতিফলিত হয়েছে? কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। যদি বলে বাংলাদেশের কোন মামলায় হয়েছে? আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, যেটার নাম হচ্ছে কি অষ্টম সংশোধনী মামলা। তো ইন দ্য প্রিয়েম্বল, দেখেন, ইন দ্য প্রিয়েম্বল contain the basic structure of the constitution that cannot be amended. ভারতীয় সুপ্রিম কোর্ট কোন মামলায় এই সিদ্ধান্ত প্রদান করেছেন? এই যে দেখেন, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। আমরা 4 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, ইন আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ 41 DLR AD, the Supreme Court established the doctrine of basic structure of the constitution. কোন মানে কোনটা প্রতিষ্ঠিত হয়েছে এই মামলায়? ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। বুঝছেন? এখন আমরা আজকে 7 খ পর্যন্তই পড়বো। আমি আপনাদের আজকে অনলাইনে যারা আছেন তাদের পিডিএফ দিয়ে দিব, অফলাইনে যারা আছেন তাদেরকে আমি কতগুলো ল্যাটিন ম্যাক্সিমের একটা শিট দিব। এই ল্যাটিন ম্যাক্সিম বা ল্যাটিন টার্ম, এইগুলো আপনাদের টার্গেট হলো প্রতিদিন 5টা করে মুখস্থ করা। ঠিক আছে? প্রতিদিন 5টা করে মুখস্থ করলে ওই জায়গায় যতগুলা আছে আমার ওই জায়গা জানা হয়ে যাবে। আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, রিটেন পরীক্ষায়, তারপরে প্রিলিমিনারি পরীক্ষায় সরাসরি ল্যাটিন টার্ম থেকে প্রশ্ন আসে, যে এটা বলতে কি বুঝো। আর শুধুমাত্র এটা না, ধরেন আপনারা, আমরা তো পড়তেছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা উপলক্ষে, ধরেন আল্লাহ আমাদের ভাগ্যে জজ জাজশিপ রাখতেও পারে, নাও পারে, কিন্তু আমাদের কিন্তু কোনো লস নাই। লস নাই কেন? কারণ আপনার আপনি অ্যাডভোকেট হলে আপনার আইনের ভান্ডার আরো সমৃদ্ধ হচ্ছে, মানে আপনি আরো জানতেছেন যে কোথাকার কি, কোথায় কি আছে। ঠিক আছে? পাবলিক যারা অনার্স মাস্টার্স ব্যাচ দেখেন, ব্যাচ করে আসছে তাদের জন্য নতুন করে এখন সব করা উচিত। তো এজন্য একজন আইনজীবী হিসেবে আপনার, আমি তো মনে করি, আপনার কাছে কি মনে হয় যে সংবিধান সম্পর্কে জানা মানে রাষ্ট্র সম্পর্কে জানা? কারণ আমার রাষ্ট্রে কখন কি হয়েছে, কবে কি পরিবর্তন করছে, আপনি যদি সংবিধানই না জানেন তাহলে তো আপনি কিছু জানেন না। রাজনীতি করতেছেন, সংবিধান আপনার জানা নাই, তাহলে আপনি তো মানে অন্ধকারে ঢিল ছুটতেছেন। দেখেন, আমাদের রাজনীতি দেখেন, সংবিধান বাতিল এবং স্থগিতকরণ অপরাধ, সেলফ প্র্যাকটিসের অফেন্স অফ অ্যাব্রোগেশন, সাসপেনশন এটসেট্রা অফ দ্য কনস্টিটিউশন হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যাব্রোগেশন, সাসপেনশন মানে বাতিল এবং স্থগিতকরণ, এগুলো কততে আছে? 7 কতে। 7 কতে, জি। 3 নম্বর প্রশ্নটা দেখেন, কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বা এর কোন অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল বা স্থগিত করলে কিংবা করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে উক্ত ব্যক্তি ড্যাশ অপরাধের জন্য দণ্ডিত হবে? রাষ্ট্রদ্রোহিতার।
তো এই প্রশ্নগুলো এখানে যা আছে ভালোভাবে পড়ে ফেলবেন। 5 নাম্বারটা যদি দেখেন যে সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামো বা বিধানাবলী সংশোধন অযোগ্য, বেসিক প্রভিশন অফ দা কনস্টিটিউশন আর নট অ্যামেন্ডেবল, কত? 7 খ। তারপরে যদি দেখেন যে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারটি সর্বপ্রথম কোন দেশে বিকাশ লাভ করে, এটা গুরুত্বপূর্ণ। ভারত ও 3টে স্টারতে মৌলিক কাঠামো যে মতবাদটা, এটা সর্বপ্রথম বিকাশ লাভ করছে কোন দেশে? ভারতে। রায়ের মাধ্যমে। হুম। 9 নাম্বার প্রশ্নটা দেখেন, কত সালে সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত বিষয় আহ, যুক্ত করা হয়? আমাদের দেশে যুক্ত করা হয় 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো এই ছিল মোটামুটি আমাদের প্রজাতন্ত্রের 8টা অনুচ্ছেদ। অ্যাকচুয়ালি 8টা বেশি আছে, কারণ জায়গায় 2 ক আছে, 4 ক আছে, 7 ক আছে, 7 খ আছে। তো অ্যাকচুয়ালি বেশি আছে। তো আমরা একটু যদি রিভিউ করি, দেখেন যে বাংলাদেশ সংবিধানের মোট তফসিল আছে 60টা, ভাগ আছে 11টা, অনুচ্ছেদ আছে 153টা। তো প্রথম ভাগে আছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র যেটা প্রথমে আছে, প্রজাতন্ত্র বাংলাদেশ একটি একক স্বাধীন, এটা এক। 2 নাম্বারে বলছে বাংলাদেশের সীমানা। 2 এর কতে বলছে রাষ্ট্রধর্ম, নাকি? রাষ্ট্রধর্ম। 3-এ বলছে কি? রাষ্ট্র ভাষা, রাষ্ট্র ভাষা। 4-এ বলছে বাংলাদেশের জাতীয় পতাকা, প্রতীক, জাতীয় সঙ্গীত, এটা নাকি 4। 4 কতে বলছে কি? জাতির পিতার প্রতিকৃতি। 5-এ বলেছে রাজধানী। 5-এ বলছে রাজধানী। 6-এ বলছে নাগরিকত্ব, নাগরিকত্ব, জাতি হিসেবে বাঙালি, আর নাগরিকগণ বাংলাদেশী। 7 কতে বলছে সংবিধান লঙ্ঘন, বাতিল, এগুলা অপরাধ হিসেবে গণ্য হবে, দণ্ডমূলক অপরাধ হিসেবে, যেটা রাষ্ট্রদ্রোহিতার সাজা পাবে, এটা বলছে কত? 7 ক। আর সরি, শুধু 7 তো পড়ি নাই, 7-এ বলছে সাংবিধানিক প্রাধান্য, সংবিধানের প্রাধান্য, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, 7। আর 7 কতে বলছে যে সংবিধান লঙ্ঘন, পরিবর্তন, এগুলো অপরাধ, এটা হলো 7 ক। আর 7 খতে বলছে যে সংবিধানের মূল ভিত্তি কোন কোনগুলা? প্রস্তাবনা, তারপরে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তারপরে তৃতীয় ভাগ, তারপরে আপনার 150 অনুচ্ছেদ সহ অন্যান্য বিধানাবলী। এই ছিল আমাদের মোটামুটি সংবিধানের যে 11টা ভাগের প্রথম ভাগ আমরা পড়ে ফেললাম। তো আমাদের, আপনাদের আগামীকাল আছে অনলাইনে ক্লাস। আগামীকাল ক্লাস হলো রাত 11টায়। জুমে যুক্ত হবেন। আর ফিজিক্যালি আছে বৃহস্পতিবার, ফিজিক্যালি আছে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, জুডিশিয়ারি। আর আগামীকাল আমি একটু বলি দিই, আগামীকাল আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের বিকালের যে ক্লাসটা ছিল ওইটা হবে না। আগামীকাল আমি একটু এক জায়গায় যাব, তো এই কারণে আগামীকাল বিকেলের ক্লাসটা হচ্ছে না। আপনারা যার যারা পরিচিত আছে বলে দিবেন, আমি তো গ্রুপে বলে দিবই, এরপরে যার যার পরিচিত আছে বলে দিবেন। যদি আপনাদের অনলাইনে অফলাইনে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর নতুবা আজকে এই পর্যন্তই। আর আপনাদের 50 মার্কের পরীক্ষা কবে বলেন? বৃহস্পতিবার। অফলাইনে পরীক্ষা, অনলাইনেও পাবেন, মোটামুটি মানে বৃহস্পতিবার পরীক্ষা আর কি। এই আঞ্জুমান, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আজকে বুঝতে পারেন নাই ক্লাস কখন? স্যার হচ্ছে গিয়ে আমি হসপিটাল থেকে আসছিলাম স্যার, হসপিটালে ছিলাম আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে আমাদের ক্লাস শিডিউল দিয়ে দিছি, কোন কোন সপ্তাহে 5 দিন ক্লাস, কখন কখন ক্লাস, তিন, একটু দেখে নিয়েন। ঠিক আছে। জি স্যার। সো হাবিবুর রহমান সাহেব কেমন আছেন? আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। প্রশ্ন এখনো নাই স্যার। বই কি পেয়েছেন? না স্যার, বই তো এখনো ওই যে লেটেস্ট এডিশন বের না হওয়ার কারণে এখনই দিচ্ছে না, যার কারণে আরো হয়তো 10-15 দিন লেগে যাবে বই হাতে পাইতে। যাক, আপাতত আমাদের পিডিএফটা পড়েন, তাহলেই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, ওটুকুই পড়তে। তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।